This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন। এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 9টায় আমাদের নজর মেছুয়া বাজারে, তার কারণ এই মুহূর্তে সবথেকে বড় খবর এখন এটাই, 14 জনের মৃত্যু হয়েছে। 14 জন। মৃতদের মধ্যে রয়েছে 2 জন শিশু, 1 জন মহিলা ও 11 জন পুরুষ। আগুন থেকে বাঁচতে কার্নিস থেকে ঝাঁপ দেন হোটেলের এক কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাকি 13 জনের দেহ উদ্ধার হয়েছে হোটেলের ভিতর থেকে। আমি একেবারে নজর রাখবো এই মুহূর্তে মেছুয়া বাজারের সেই হোটেলে। গতকাল আমরা দেখেছিলাম রাত থেকে আমাদের প্রতিনিধি আজিজ নজর রেখেছিল এবং আজ ভোরবেলা থেকে আমরা লাইভ আপনাদেরকে সেখানকার ছবি দেখাচ্ছি এবং অবশ্যই কি থেকে এই ঘটনা ঘটলো, এখন কি পরিস্থিতি, সবটা জানবো। চলুন আমাদের কোন কোন প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের থেকে আপডেট নেব। অবশ্যই আমাদের সঙ্গে আজিজ রয়েছেন একেবারে স্পট থেকে, সকাল থেকে আপডেট নিচ্ছিলাম আজিজের কাছ থেকে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের সমস্ত আপডেট দেবেন। আমি আগে চট করে একবার সুশোভনের কাছে চলে যেতে চাইবো। সুশোভন, সকাল থেকে আজিজ সোমা সকলের সাথে কথা হচ্ছিল, আমরা মানে পরিস্থিতিটা কি খানিকটা আজ করতে পারছিলাম, কিন্তু এবার তো বিষয়টা হয়েছে, সময় হয়েছে এটা জানার যে কেন এত বড় ঘটনাটা ঘটলো। দেখো, এর জন্যই তদন্ত করার প্রয়োজন এবং তার জন্য তুমি জানো যে কলকাতা পুলিশ এসআইটি বা সিট গঠন করেছে, যেটা তদন্ত হবে। কিন্তু যেটা তোমাকে দেখানোর চেষ্টা করব, আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা তিনি যেটা দেখাচ্ছেন যে এই যে বহুতল, এই বহুতলের একেবারের যে অংশ, যে গেটটা তুমি দেখতে পাচ্ছ, এই গেটটা হলো দুটো বাড়ির মধ্যখানের একটি গেট। যেই গেটটা দিয়ে কিন্তু আপৎকালীন কেউ যদি বেরোতে চান পারেন, এটা হলো স্থানীয়দের দাবি, কিন্তু এটা বন্ধ ছিল। আর চিত্র সাংবাদিক দীপঙ্কর জানাকে আরও একবার বলবো মূলত এই দিকটা একবার দেখানোর জন্য যে একেবারে যে এই যে বহুতল বা যেই যে হোটেল, সেই হোটেলের যে অংশ, এই অংশটা তোমাকে দেখানোর জন্য বলবো যে দেখতে পাচ্ছ যে একেবারে একতলা, সেই একতলা একটা ছোট্ট গ্রিল মতো রয়েছে, সেই জায়গাটাই ছিল রান্নাঘর। এখানকার স্থানীয়রা দেখেন যে সেখানে প্রথমে আগুন ধরেছে এবং সেখান থেকে যখন আগুন ছড়াতে শুরু করে আস্তে আস্তে ওপর দিকে ছড়ায়। এই একতলা যে ফ্লোরটা দেখছো, এখানে যেমন রান্নাঘর রয়েছে এবং এখানে কিন্তু রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে তুলনামূলক কিন্তু অনেকটাই ফাঁকা। আর ওপরটা হলো রেসিডেন্সিয়াল বা ওপরটা হলো একেবারে হোটেল, অর্থাৎ সেখানে কিন্তু মানুষজন থাকে, তাই সেই জন্যই দমবন্ধ পরিস্থিতি। তার কারণ দমকলের দুটো সমস্যা হয়েছে। প্রথম হলো একটা দৃশ্যমানতার অভাব, দ্বিতীয় হলো যে প্রচুর ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি। এবং এইখানে যারা ছিলেন তাদেরও কিন্তু ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু দমবন্ধ হয়ে এসছেন এই কারণেই যে দেখো, একদিকে যেহেতু কালো এই কাঁচ, এই কাঁচগুলো যখন দমকল কর্মীরা এসছেন তারা ভাঙার চেষ্টা করেছেন, ভাঙতে গিয়েও কিন্তু তাদের যথেষ্ট বল প্রয়োগ করতে হয়েছে, অর্থাৎ কাঁচগুলো কিন্তু যথেষ্ট বলা যায় যে মানে ডেকোরেশনের কথা ভাবা হয়েছিল সুশোভন, সাজসজ্জার দিকটা দেখা হয়েছিল, কিন্তু তারা কখনো এমার্জেন্সির বিষয়টা ভাবেননি যে কোনো বড় ঘটনা ঘটলে কিভাবে সেখান থেকে মানুষজন বেরিয়ে আসতে পারবেন বা দমকল যদি সেখানে পৌঁছয় দমকল কিভাবে কাজ করবেন, সেগুলো তাদের মনে হয়নি যে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এখানেই তো নজরদারির অভাব, এখানেই তো নজরদারি নিয়ে প্রশ্নটা আসে। গতকাল রাতে যখন এই ঘটনা ঘটে তারপরে আমাদের রিপোর্টার তৎক্ষণাৎ সেখানে পৌঁছয়। অবশ্যই সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, স্থানীয় মানুষজন রয়েছেন, তাদের বক্তব্য আমাদের কাছে রয়েছেন। অবশ্যই আমরা দেখেছিলাম আপনাদেরকে সিপি পৌঁছেছিলেন, ফিরাদ হাকিম পৌঁছেছিলেন, কিন্তু যেখানকার স্থানীয় মানুষজন, আগে তাদের কথা শোনাবো, তারপর আমি বাকি রিপোর্টারদের থেকে আরো তথ্য জানবো। এইখানে কি ফায়ার ইনস্ট্রুমেন্ট ছিল? না ছিল তো, সামনে দেখছেন তো রেডি আছে, কিন্তু কাজ করেনি, কিছু অচল। কি করে বুঝতে পারলেন যে অচল বা কাজ করেনি? কাজ যখন খোলা হলো দেখতে জল নেই, রিজার্ভারে জল নেই, কোনো কাজ, দমকল 1 ঘন্টা পড়েছে। নজরদারির গাফিলতি বারংবার এই প্রশ্নটা উঠছে। তাহলে কি কোথাও গিয়ে বারংবার TV9 বাংলা যে প্রশ্নটা উঠছে যে এই মানুষগুলো সুরক্ষার কথায় যে দিনের পর দিন এই যে হোটেলটা চলছে, এতগুলো মানুষ রোজ আসছেন যাচ্ছেন, এদের সুরক্ষার কথা ভাবা উচিত ছিল না? একটু নজরদারির প্রয়োজন ছিল না? দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তো আমরা কথা বলেছিলাম, তিনি কি উত্তর দিয়েছিলেন শোনাবো আপনাদের।
না, আমরা যখন খবর পেয়ে আমরা ওখানে যাই এবং আমাদের যারা লোকেরা ওখানে কাজ করেন তাদের থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে অনেকগুলোই জিনিস যেগুলো দেখেছি আমরা, যেগুলো খুবই গাফিলতি হোটেল কর্তৃপক্ষ করেছে। যেমন ওদের যে সিস্টেম, কোন সিস্টেম তো কাজই করেনি, তার সাথে সাথে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, বাইরে থেকে ভেতরে ঢুকে আমাদের লোকদের ভাঙতে হয়েছে এবং আগুনটা কোনো মতোই বেরোবার, কোনো ধোঁয়াটা বেরোবার কোনো সুযোগ ছিল না সেটা, যার জন্য দম বন্ধ হয়ে লোক মারা গেছে। আমরা দেখছি যা যা অ্যাকশন নেবার আইনের দিক থেকে সবকটাই হোটেলের বিরুদ্ধে নেওয়া হবে। দমকল মন্ত্রীর বক্তব্য শুনলেন। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, সকাল থেকে টিভি9 বাংলা যে কথাটা বলছে, বারংবার আমরা যেটা বলেছি যে গাফিলতি একটা রয়েছে, নজরদারির একটা বড় অভাব রয়েছে এবং সেটাই তো দমকল মন্ত্রী মেনে নিলেন। একদমই, দেখো নজরদারির অভাব যে ছিল তা কিন্তু পরিষ্কার গতকালের এই অগ্নিকাণ্ডে। এবং তোমাকে আরও একটি বিষয় তথ্য দিতে চাই, আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলো ছবিটা দেখানোর জন্য। যেখানে তুমি দেখতে পাচ্ছ ইটের গাঁথনি, সেখানে ছিল কিন্তু রেস্টুরেন্ট এবং সেখানে পানশালা তৈরি করা হচ্ছিল। এই পানশালা তৈরি করার জন্য যেখানে দমকল কর্মীরা তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এই টোটাল অংশটা ইটের গাঁথনি দিয়ে গেঁথে ফেলা হয়। যেটা কলকাতা পুরসভা সূত্রে খবর, এই পানশালা তৈরি করার জন্য মূলত আবগারি দপ্তরের পাশাপাশি কলকাতা পুরসভাকেও বিষয়টি জানাতে হয়, কিন্তু সেই মতো কিছুই জানানো হয়নি। একটা রেস্টুরেন্টকে পুরো পানশালায় কনভার্ট করে দেওয়ার এই সিদ্ধান্ত কিভাবে নিল এই হোটেলের মালিক, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এত বড় ইটের গাঁথনি দিয়ে দেওয়া হলো, ভেতরে পানশালাকে রূপান্তরিত করে দেওয়া হলো রেস্টুরেন্টকে পানশালায়। পুরসভার নজরদারি তাহলে কোথায় ছিল? যাদের পারমিশন লাগে অর্থাৎ আবগারি দপ্তর, তাদের নজরদারি কোথায় ছিল? এই বিষয়টা কিন্তু যথেষ্ট প্রশ্নের মধ্যে উঠছে। আর যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ আজকে এমার্জেন্সি যে আপৎকালীন যে বেরোনোর জায়গা, সেই জায়গা থেকে বেরোতে পারিনি, কারণ যে পানশালা তৈরি হচ্ছিল সেই পানশালার যাবতীয় ইকুইপমেন্টগুলো কিন্তু সেই আপৎকালীন দরজাটির পেছন দিকেই রাখা ছিল। অর্থাৎ যে গাঁথনি এবং পানশালা সব মিলিয়ে কিন্তু আপৎকালীন বেরোনোর জায়গা সম্পূর্ণ ব্লক করা ছিল। সব মিলিয়ে নজরদারির অভাব কিন্তু একদম পরিষ্কার। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে এই বাড়িটির মূলত G+4 এর পারমিশন ছিল, অথচ যে টপ ফ্লোরটা দেখতে পাচ্ছ সেই টপ ফ্লোরটা অবৈধ বলেই আপাতত কলকাতা পুরসভার প্রাথমিক তদন্তে উঠে আসছে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু বিভিন্ন এক্সটেনশন যে করা হয়েছে সেটা কিন্তু কলকাতা পুরসভার নথিতে অনুমতিযোগ্য নয় বা অনুমতি নেওয়া হয়নি, এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিল্ডিং বিভাগের তরফে। তাহলে এত বড় হোটেল তৈরি হয়ে গেল, G+5 আমাদের শহর কলকাতায় বারংবার এরকম ঘটনা কেন ঘটে? শুধু কলকাতা কি, রাজ্যেও আমরা দেখেছি এরকম ঘটনা ঘটে। পারমিশন থাকে যে ফ্লোরে, তা থেকে এক্সট্রা ফ্লোর উঠতেই থাকে, সেগুলো তার ইনভিজিবল নয়, সেগুলো তার ভ্যানিশ হয়ে যায় না, সেগুলো তো চোখে পড়ে, কিন্তু ব্যবস্থা না, ব্যবস্থা নেওয়া হয় না। যখন আবার কোনো ঘটনা ঘটে, কোনো অগ্নিকাণ্ড ঘটে, এত বড় একটা ঘটনা ঘটলো, তখন আবার একটা একটা করে পদক্ষেপ নেওয়া হয়। কেন আগে, কেন নয়? গতকালে যখন এই ঘটনা ঘটে তখনই কিন্তু ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার मनोज वर्मा। তারা কি বলেছেন শুনবো। ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक 14 लोगों का फिगर आया। जो पहले जो हम लोग 15 फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कन्फ्यूजन है। टोटल 14 है अभी तक, 14 ক্যাজুয়ালিটি, 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে খবর এসেছে। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। গতকাল সন্ধ্যার পর যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের কাছে আসে, এই খবর আমাদের কাছে পৌঁছয়, প্রথম আমাদের রিপোর্টার আজিজ ঘটনাস্থলে পৌঁছয়। এই মুহূর্তে আজিজ আমাদের সঙ্গে লাইভ রয়েছে। আজিজ, তোমার কাছ থেকে সেই মুহূর্তের ছবিটা আমি জানতে চাইবো। অবশ্যই আমরা ছবিটা তো দেখাচ্ছি আমাদের দর্শকদের, প্লাস তোমার কাছ থেকে তোমার অভিজ্ঞতা জানতে চাইবো যে দমকল বাহিনী সেখানের পর কিভাবে উদ্ধার করে যারা হোটেলে ছিলেন সেই সময়।
একেবারে আমি সরাসরি ছবিটা দেখাবো এবং যে দেওয়ালের কথাগুলো একটু আগে সায়ন্ত বলছিল আমি আরও একবার সেই ছবিটা স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব। দেখো এই বিল্ডিংয়ের যে ধোঁয়া আটকে ছিল প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় যে আগুন নেভার পর ডিএমজি পুলিশ এবং দমকলের লেগেছে উদ্ধার কার্য চালাতে, সেখানে কিন্তু এই দেওয়াল এবং এই যে কাঁচের জানলাগুলো দেখছো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তার কারণ দমকল বাইরের থেকে বারংবার চেষ্টা করেছে, এই কাঁচ কিন্তু দমকল ভাঙতে পারেনি। অবশেষে তারা কিন্তু ভিতর থেকে এই কাঁচ ভেঙেছে। পাশাপাশি আমি ইটের দেওয়ালের যে গাঁথনি সেই গাঁথনি দেখাবো, সেটাও কিন্তু দমকল চেষ্টা করেছে বারবার করে ভেঙে সেই দমকলের সেই ইটের গাঁথনি ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দমকল একেবারেই বলা যায় যে সফল হয়নি এবং তার সেখানেই কিন্তু সময় লেগেছে, সেখানেই কিন্তু অনেকটা সময় ব্যয় হয়েছে এবং যার জন্যই এই উদ্ধার কার্যে এত সময় লেগেছে এবং মৃত্যুর সংখ্যাটা গিয়ে 13-14-তে দাঁড়িয়েছে। এবং উদ্ধার কাজ যখন চলছিল তখন হাইড্রোলিক ল্যাডার একেবারে ছাদে টপ ফ্লোরে যারা একেবারে ছাদে ছিলেন প্রায় 20 থেকে 25 জন, তাদেরকে একে একে অ্যাট আ টাইম একজন করে নিয়ে প্রথমে নিচে নামানো হচ্ছিল, কিন্তু তাতে করে এই যে বিল্ডিংয়ের উচ্চতা এবং হাইড্রোলিক ল্যাডারের যে উচ্চতা তার জন্য অনেকটা সময় ব্যয় হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু পরবর্তীতে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় পাশের যে বাড়িটি রয়েছে, আমি আরেকবার দেখাতে বলবো অভিজিৎকে, পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছ এই বাড়ির ছাদে অর্থাৎ হোটেলের ছাদ থেকে হাইড্রোলিক ল্যাডারে করে অ্যাট আ টাইম একজন পাশের বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই তাদেরকে বের করে আনা হয়েছে। অর্থাৎ দমকলকে পাশাপাশি যারা উদ্ধার কার্য চালিয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে, তার কারণ যে সমস্ত পসিবল এক্সিট ছিল সেগুলো কিন্তু বন্ধ ছিল এবং তার কারণেই কিন্তু এই বিকল্প রাস্তা নিতে হয়েছে। এবং যে কাঁচগুলি এখন তুমি ভাঙা দেখছো, আমি আরও একবার ছবিগুলো দেখাতে বলবো অভিজিৎকে, এই কাঁচ ভাঙতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং তার কারণেই অনেকটা সময় জুড়ে ভিতরে যারা আটকে ছিলেন তারা অনেকক্ষণ সময় আটকে ছিলেন এবং বারবার করে যেটা বলার চেষ্টা করছিলাম যে 3 তালা পর থেকে 3, 4, 5 এই উপরে উঠতে কিন্তু দমকলের অনেকটাই সময় লেগেছে। তার কারণ এক ধোঁয়া, কালো ধোঁয়া, বিষাক্ত কালো ধোঁয়া এবং সেই সঙ্গে গোটা বিল্ডিং কিন্তু একেবারে উত্তাপ এতটাই ছিল যে তারা কোনোভাবেই উপরে উঠতে পারছিলেন না এবং তখনও কিন্তু সেই হাইড্রোলিক ল্যাডারের সাহায্য নিতে হয়েছে এবং হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে ছাদ থেকে গোটা বিল্ডিং, গোটা ফ্লোর তারা সেখানে জল দেয় এবং তারপর কিন্তু ভেতরে ঢুকে একে একে 13 জনের বডি, 13 জনের মৃতদেহ কিন্তু তারা বের করে আনে এবং এই সব গোটা কাজ, এই গোটা উদ্ধার কাজ শেষ করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। দেখো আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছিলো বেশ খানিকটা আগেই, কিন্তু তারপর মূল যে চ্যালেঞ্জ ছিল সেটা ভিতরে যারা আটকে পড়েছেন তাদেরকে সুস্থভাবে বের করে আনা। 2 জনকে বের করে আনা গেলেও 13 জন তাদেরকে কিন্তু একেবারে স্ট্রেচারে করে তাদের মৃতদেহ বের করা হয়েছে এবং তার মূলত যেটা কারণ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে অত্যাধিক তাপ এবং শ্বাসকষ্টের অভাব, তার কারণ যে কালো ধোঁয়া উৎপন্ন হয়েছে এবং আশেপাশে তুমি যদি গোটা এলাকা দেখো ধোঁয়া বেরোনোর, হাওয়া বেরোনোর কোনো জায়গাই কিন্তু নেই, একেবারে পাশাপাশি পরপর বড় বড় কিন্তু এখানে বাড়ি রয়েছে, তার ফলে সেখান থেকেও কিন্তু বুঝতে পারছি আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তোমার কথা শুনে সেটা বেশ খানিকটা আন্দাজ আমরা অন্তত করতে পারছি, আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারছে কি ভয়ানক একটা পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল। বিরোধীরা কি বলছেন শুনবো। আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময় যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত।